হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার টিউটোরিয়াল ভিডিও বাইজিস ক্লাসেস। গতকালের ভিডিওতে যেটা আমি ইংলিশ গ্রুপের উপরে করেছিলাম যে কী করে ইংলিশ তোমার যদি সাবজেক্ট হয় তাহলে তুমি আপার প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে, সেই ভিডিওটা ইনকমপ্লিট হয়ে গেছিলো, আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি। তো আজকে আমি ওটার পার্ট 2 নিয়ে আসলাম। এখানে আমি পুরো বিষয়টা মানে বাকি বিষয় যেটা রিমেনিং পোর্শন সেটা নিয়ে আলোচনা করব এবং এই দুটো মিলে কমপ্লিট যে প্রিপারেশন এর যে পদ্ধতিটা সেখানে আমি আলোচনা করছি। তাহলে এই ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখবে, স্কিপ না করে। এবং যারা এর আগের ভিডিওটা দেখোনি, আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা সেখানে সেটা পেয়ে যাবে এবং পুরো ভিডিওটা সেখান থেকে অবশ্যই দেখে নেবে। আশা করি তোমরা এর দ্বারা ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি। তো অলরেডি আমি বলেছি যে ইংলিশ এর জন্য তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করবে আপার প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে। সেখানে বেশ কিছু টপিক্সের কথা আমি অলরেডি বলেছি, আরও কিছু রয়েছে সেগুলো আমি এখন বলছি। তো লাস্ট আমি গতকাল আলোচনা করেছিলাম প্রিফিক্স এবং সাফিক্স নিয়ে। তো প্রিফিক্স সাফিক্স বাদ দিয়ে আরও যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে আমি অবশ্যই বলবো, যেখান থেকে প্রশ্ন করা হয় সেটা হলো পার্টিসিপল এবং জেরান্ড। হোয়াট ইজ পার্টিসিপল অ্যান্ড হোয়াট ইজ জিরান্ড? তো পার্টিসিপল এবং জিরান্ড বলতে কি বোঝায়, পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে কি পার্থক্য সেটা তোমরা অবশ্যই পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে কী পার্থক্য সেটা তোমাদেরকে জেনে যেতে হবে, এবং হোয়াট ইজ পার্টিসিপল অ্যান্ড হোয়াট ইজ জিরান্ড। এবং একই সঙ্গে প্রশ্ন করা হতে পারে যে তোমাকে কোনো একটা এক্সাম্পল দিয়ে দিল, দিয়ে বললো যে এটা কি পার্টিসিপল নাকি জিরান্ড, এদের মধ্যে কী পার্থক্য। আর পার্টিসিপল অন্য কী নামে পরিচিত, জিরান্ড অন্য কী নামে পরিচিত। পার্টিসিপল ইজ নোন অ্যাজ ভার্বাল নাউন এবং পার্টিসিপল ইজ নোন অ্যাজ ভার্বাল অ্যাডজেক্টিভ অ্যান্ড জিরান্ড ইজ নোন অ্যাজ ভার্বাল নাউন। তাহলে এটা তোমরা ভালো করে জেনে যাবে, গ্রামার বই থেকে দেখে যাবে বিষয়টা, যেন সাবলীলভাবে বিষয়টা তুমি গুছিয়ে বলতে পারো এবং ডিটেক্ট করতে পারো। আচ্ছা, দ্বিতীয় কথা হলো ডিগ্রি। আমরা জানি যে ডিগ্রি রয়েছে, তো ডিগ্রির বিষয়ে তোমায় দেখতে হবে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। তারা কোনো একটা এক্সাম্পল দিয়ে তোমাকে জিজ্ঞাসা করতে পারে, তো এই বিষয়টা তোমাদের দেখে যেতে হবে। এবং ডিগ্রির যে বিভিন্ন ইন্টারচেঞ্জগুলো হয় পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সেগুলো একটু দেখে যাবে। যেগুলো এক্সেপশনাল সেগুলো আমি দেখার কথা বলেছি, এখনও সে একই কথাই বলবো। এক্সেপশনাল রুলসগুলো তোমরা অবশ্যই দেখে যাবে, কারণ তারা সাধারণত এক্সেপশনাল জিনিসগুলো, আনইউজুয়াল বিষয়গুলি ওনারা জিজ্ঞাসা করে থাকেন ক্যান্ডিডেটসদেরকে। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, বিভিন্ন যে পার্টস অফ স্পিচগুলো রয়েছে সেটা একটা ওয়ার্ড, তার নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, এগুলো কিন্তু ওনারা জিজ্ঞাসা করেন। তাহলে তোমরা পার্টস অফ স্পিচের লিস্ট একটু দেখবে। কোনো গ্রামার বইতেই অবশ্য সমস্ত ওয়ার্ডসগুলোকে কম্পাইল করে পার্টস অফ স্পিচ দেখানো সম্ভব না, তো প্রত্যেকটা গ্রামার বইতেই কম বেশি কিছু পার্টস অফ স্পিচ মানে কিছু ওয়ার্ডসের ভার্ব ফর্ম, নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ফর্ম লিস্ট করে দেওয়া থাকে। তো সেগুলোর ভার্ব ফর্ম, নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যতটা সম্ভব তোমরা দেখে যেও, কারণ ওনারা অনেক সময় ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ কিন্তু জিজ্ঞাসা করেন। এনিওয়েজ, আচ্ছা, পরবর্তীতে বলবো অবশ্যই ক্লজটা তোমরা দেখে যাবে। হোয়াট ইজ ক্লজ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লজ অ্যান্ড ফ্রেজ। ক্লজ কি, ফ্রেজ কি, ফ্রেজ এবং ক্লজের মধ্যে কি পার্থক্য। ওরা তোমাকে হয়তো দে ক্যান অলসো গিভ ইউ আ সেন্টেন্স অ্যান্ড দে মে আস্ক ইউ টু ডিটেক্ট হোয়েদার ইটস আ ক্লজ অর আ ফ্রেজ। তোমাকে একটা এক্সাম্পল দিল, দিয়ে বললো যে নাও ডিটেক্ট হোয়েদার ইটস আ ক্লজ অর আ ফ্রেজ। যদি ফ্রেজ হয় তাহলে ফ্রেজ কেন, আর ক্লজ হলে ক্লজ কেন, অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লজ অ্যান্ড ফ্রেজ, তোমাদের এটা দেখে যেতে হবে। আমি এখানে যে কথাগুলো বলে দিচ্ছি, টপিকগুলো বলছি, প্রত্যেকটা ভীষণই ইম্পর্ট্যান্ট। গ্রামারে এমনিতে বহু কিছু রয়েছে, সব কিছু তোমার পক্ষে দেখা সম্ভব না। যে সমস্ত জায়গা থেকে প্রশ্ন সচরাচর করা হয়, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সেগুলো এখানে আমি তুলে ধরলাম। তোমরা দেখে যাও, তোমরা কিন্তু নিজেদেরকে অথই জলে খুঁজে পাবে না। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো তোমাদের যথেষ্ট সুবিধা হবে, ঠিক আছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে। আর গ্রামার পোর্শন থেকে মূলত এই ধরনের প্রশ্নই করা হয়। অন্যান্য ধরনের প্রশ্নে আমি কিছুক্ষণের মধ্যে যাব। আচ্ছা, তাহলে ক্লজের বিষয়টা গেল। হোয়াট ইজ ক্লজ, হোয়াট ইজ ফ্রেজ, ডিফারেন্স ইন বিটুইন দেম। ক্লজে ডিটেকশন দিতে পারে। এবং হোয়াট ইজ প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ আর অন্য কী নামে পরিচিত। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজের কয়টি ভাগ। নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, নাউন ক্লজের আরেক নাম কি, নমিনাল ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজের আরেক নাম রিলেটিভ ক্লজ। আরেকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ বা কন্ডিশনাল ক্লজ। তাহলে বিভিন্ন ক্লজ এবং তাদের নামগুলো অন্য কি নামে তারা পরিচিত, হোয়াট আর দ্য আদার নেম দে আর অলসো নোন বাই, সেগুলো তোমরা জেনে যেতে হবে, তোমাদেরকে জেনে যাবে তোমরা অবশ্যই। তাহলে প্রত্যেকটা বিষয় এবং তার অল্টারনেটিভ যদি কোনো নাম থাকে অবশ্যই জেনে যেও। ইন্টারভিউ বা পার্সোনাল টেস্টে কিন্তু ওখানে যারা সাবজেক্টের লোক থাকেন তারা সাধারণত আনইউজুয়াল কোয়েশ্চেনগুলোই তোমাদের জিজ্ঞাসা করেন, এবং কিছু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন যে ওই বিষয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রয়েছে কিনা সেটা দেখার জন্য, ঠিক আছে। তাহলে এই প্রশ্নগুলোকে আমরা দুই ভাগে দেখতে পারি। একটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা, কনসেপ্টটা বোঝার জন্য তারা প্রশ্ন করেন, ডেফিনেশন
জিজ্ঞাসা করতে পারে, আরেকটা হলো এক্সারসাইজ দিয়ে তোমাকে জিজ্ঞাসা করতে পারে, সেটা হচ্ছে তুমি কন্টেন্টটা ঠিকমতো জানো কি না। তাহলে কনসেপ্ট অ্যান্ড কন্টেন্ট, কন্টেন্টের ক্ষেত্রে এক্সাম্পলগুলো তুমি ভালো করে দেখে যাও, আর কনসেপ্টের জন্য তোমাকে বিষয়টা বুঝতে হবে যেন তুমি ডেফিনেশনটা বুঝে যাও, শুধু ডেফিনেশন দিতে পারলেই হবে না। এনিওয়েজ, এবং অল্টারনেটিভ যদি কোনো নাম থাকে সেগুলো জেনে যেতে হবে। তা যেমন প্রিন্সিপাল ক্লজের আরেক নাম হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেমনটা আমি বললাম। আর পার্টিসিপেল এবং জিরান থেকে প্রায় ওনারা প্রশ্ন করেন। আচ্ছা, এই বিষয়গুলো হলো। এবার আরেকটা বিষয় আমি বলি, ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে কি বোঝায়, ইনফিনিটিভের স্ট্রাকচার, কখন ইনফিনিটিভের টু হয় না ওটাকে বেয়ার ইনফিনিটিভ বলে, তার ইনফিনিটিভ হোয়েন ইজ ইনফিনিটিভ ইউজড সেটা জিজ্ঞাসা করা হতে পারে। এবং ইনফিনিটিভকে কখন বেয়ার ইনফিনিটিভ বলা হচ্ছে, বেয়ার ইনফিনিটিভ এক্সাম্পল দাও, বা একটা সেন্টেন্স দিয়ে বললো এখানে কোনো ভুল আছে কিনা, সেখানে টুটা হবে কিনা, এই বিষয়গুলো। তাহলে আমি আজকে কি কি বললাম, ক্লজ বললাম, ডিগ্রি বললাম, ইনফিনিটিভ বললাম, পার্টিসিপল এবং জিরান্ড বললাম, ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়াও রয়েছে কেস, নমিনেটিভ কেস, ভোকেটিভ কেস, তাহলে কেসটা দেখে যেও, ঠিক আছে, এখান থেকেও প্রশ্ন করে। আর হলো মোড, মোডের একটা চ্যাপ্টার রয়েছে, সেটা তোমাদের গ্রামার বই থেকে দেখে যেতে হবে, ঠিক আছে। আজকে যেগুলো বললাম, গতকাল যেগুলো বলেছি, এগুলো তোমরা দেখে যাও, দেখবে তোমাদের পার্সোনালিটি টেস্ট ফেস করতে, কোয়েশ্চেন মানে সাবজেক্ট বেসড কোয়েশ্চেন্সগুলো ফেস করতে তোমাদের খুবই সুবিধা হবে। তাছাড়া তুমি কিন্তু কোনো পরিধি নির্ণয় করতে পারবে না, তুমি কি পড়ে যাবে না পড়ে যাবে এত কম সময়ের মধ্যে, ঠিক আছে। আর এখানে একটা কথা বলি, অন্য ধরনের প্রশ্নতে যাওয়ার আগে একটা বিষয় বলিনি, রাইটিং স্কিল তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে যে 6 to 8 আপার প্রাইমারি সেকশনে রাইটিং স্কিলে কি কি বিষয় রাখা হয়েছে। তাহলে রাইটিং স্কিলে কি কি বিষয় রয়েছে 6 থেকে 8 পর্যন্ত, সেগুলো তোমাদের জেনে যেতে হবে। প্যারাগ্রাফ রাইটিং রয়েছে, স্টোরি রাইটিং রয়েছে, লেটার রাইটিং রয়েছে, লেটারের মধ্যে কী ধরনের লেটার রয়েছে, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার বলতে কি বোঝায়, ফর্মাল লেটার বলতে কি বোঝায়। তবে প্যারাগ্রাফ রাইটিং, তো প্যারাগ্রাফ রাইটিংয়ে কীভাবে তারা লিখবে, প্যারাগ্রাফ আউটলাইনগুলো ডেভেলপ করবে, কি করে করবে, কীভাবে প্যারাগ্রাফ রাইটিং লেখানো আমরা শেখাতে পারি বাচ্চাদের, এগুলো জিজ্ঞাসা করা হতে পারে। স্টোরি রাইটিংয়ের কথা বলা হতে পারে, বা রাইটিং স্কিলের গুরুত্ব কী, কেন রাইটিং স্কিল সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়েছে, এটা কি করে স্টুডেন্টদেরকে হেল্প করে, এই বিষয়গুলো দেখে যাবে। এবারে অন্য ধরনের প্রশ্নে আমি আসছি, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে যে আপনি যে স্কুলে রিক্রুট হতে চলেছেন, ধরুন যে আপনি রিক্রুট হলেন বা আপনি চাকরি পেলেন, শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করলেন, কিন্তু আপনি যে স্কুলে যাচ্ছেন, যে বিদ্যালয়ে যাচ্ছেন, সেটা একটা বেঙ্গলি মিডিয়াম স্কুল, সেখানে পঠন পাঠনের মাধ্যম হলো বাংলা, এবং বাংলা হলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে আপনি যখন ক্লাসে পড়াবেন বিভিন্ন ইংলিশ টেক্সট, কবিতা বা গল্প বা গ্রামার যাই হোক, তখন আপনি কি বাংলায় আলোচনা করবেন নাকি ইংরেজিতে আলোচনা করবেন? হোয়াট উড বি ইয়োর মোড অফ টিচিং, হোয়াট উড বি ইয়োর মিডিয়াম অফ টিচিং, এটা হলো মোদ্দা কথা, যে মিডিয়াম অফ টিচিংটা কি হবে, বেঙ্গলি হবে নাকি ইংলিশ হবে। এই ক্ষেত্রে কি উত্তর দেবো, এক্ষেত্রে আমি বলে রাখি, তোমরা বলবে যে যেহেতু আমি ইংরেজি বিষয় পড়াতে চলেছি, ইংরেজি, তাহলে অবশ্যই আমি ইংরেজি ভাষাতে তাদেরকে বলার চেষ্টা করব। তবে যেহেতু স্টুডেন্টসরা বেঙ্গলি মিডিয়ামের, বাংলা ওদের মাতৃভাষা, বাংলা আমাদেরও মাতৃভাষা, তাহলে আমি ইংলিশের মাধ্যমেই পড়ানোর চেষ্টা করব, কিন্তু অবশ্যই মাদার টাং সাপোর্ট নিয়ে, যথাযথ মাদার টাং সাপোর্ট নেওয়া যেতেই পারে। তার মানে ইউ ট্রাই টু টিচ দ্য স্টুডেন্টস ইন ইংলিশ, ইউ ট্রাই টু কমিউনিকেট ইন ইংলিশ, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ উড টেক মাদার টাং সাপোর্ট, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সাপোর্ট অফ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তার মানে মাতৃভাষাকে ব্যবহার করতে হবে ইংরেজি পড়ানোর ক্ষেত্রে, যেহেতু আমরা এখানে বাংলা মাধ্যম স্কুল নিয়ে আলোচনা করছি, ইংলিশ মাধ্যম স্কুল নিয়ে নয়। তাহলে এই ব্যাপারটা বুঝে গেলে, তাহলে ইংরেজি ভাষাতেই আমি পড়ানোর চেষ্টা করব, বিকজ it's not a subject like history or geography, it's a language. ইংরেজি একটা বিষয় কম, এটা ভাষা বেশি। it's more a matter of language than of subject। তার মানে আমি বলতে চাইছি ইংরেজি হলো একটা ল্যাঙ্গুয়েজ, ইংরেজি মানে অঙ্ক, বিজ্ঞান বা ভূগোলের মতো বিষয় না, কিন্তু আমরা সেটাই করি, ইংরেজিকে আমরা অন্যান্য বিষয় বা সাবজেক্টের মতো করে দেখি। কিন্তু অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, এগুলোতে কথা বলা যাবে না, এগুলোতে মনের ভাব প্রকাশ করা যায় না। কিন্তু ইংরেজি যেহেতু একটি ভাষা, এখানে মনের ভাব প্রকাশ করার একটা বিষয় রয়েছে। তাহলে আমি চাইবো যে ইংলিশ যে বিষয়টা সেখানে পড়ানো হচ্ছে, সেখান থেকে বাচ্চারা কথা বলতে শিখুক, দৈনন্দিন জীবনে ব্যবহার করতে শিখুক, কিছু লিখতে শিখুক, শুদ্ধভাবে বাক্য গঠন করতে শিখুক, শুদ্ধভাবে শব্দ লিখতে শিখুক। তাহলে
এই ভাষার একটা বহুবিধ প্রয়োগ বা রয়েছে দৈনন্দিন জীবনে। তাহলে আমি অবশ্যই চেষ্টা করব যে ইংলিশে পড়ানোর পাশাপাশি তার যে মাতৃভাষা, যে ভাষায় সে অনেক বেশি সাবলীল, সেই মাদার টাঙের সাপোর্টটাকে ব্যবহার করতে। তাহলে এটা হবে সঠিক উত্তর। তাহলে মাই মোড অফ টিচিং, মাই মিডিয়াম অফ টিচিং উড বি ইংলিশ, বাট আই উড টেক দ্য সাপোর্ট অফ মাদার টাং টু। এই হবে তোমার কথার উত্তর, তোমার প্রশ্নের উত্তর। এনিওয়েজ, এবারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উঠে আসতে পারে, সেটা হলো ইংলিশে পিছিয়ে পড়ার কারণগুলি কি কি। আমরা জানি যে বাচ্চাদের মধ্যে, মানে শিক্ষার্থীদের মধ্যে দুটো বিষয়ে ভীতি কাজ করে। একটা হলো অঙ্ক ভীতি, গণিতে ভীতি, আর একটা হলো ইংরেজিতে ভীতি। তাহলে তোমাকে প্রশ্ন করা হতেই পারে যে ইংরেজিতে ছেলেমেয়েদের মধ্যে একটা ভীতির লক্ষ্য করা যায়, তো এর ফলে তারা ইংলিশে ওরা পিছিয়ে পড়ে, ইংরেজি বা ইংলিশ বিষয়ে তারা পিছিয়ে পড়ে। তাহলে ইংলিশ বিষয়টিতে পিছিয়ে পড়ার পেছনে কারণগুলো কি বলে আপনি মনে করেন, এটা তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে। বা ইংরেজি ভীতির কারণগুলো কি বলে আপনার মনে হচ্ছে, আপনি বলুন। তাহলে এটা তোমরা ভেবে যাবে যে এই উত্তরটা কীভাবে তুমি দেবে। বুঝতে পারলে? যেহেতু প্রথম কথা হচ্ছে, যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা না, এটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং এবং কথা হচ্ছে যে সে কারণে ইংরেজি ভাষাতে আমরা যতটা পড়ার সুযোগ পাই বিদ্যালয়গুলিতে, সেভাবে কিন্তু বলার সুযোগ নেই। তাহলে এটা তো একটা ল্যাঙ্গুয়েজ। বিজ্ঞান আমি পড়ি, কিন্তু বিজ্ঞানে আমার কথা বলার প্রয়োজন হয় না, কিন্তু ইংরেজি ভাষা আমি পড়ছি, কিন্তু আমার বলারও প্রয়োজন। কিন্তু বাচ্চারা, মানে শিক্ষার্থীরা শেখার যতটা সুযোগ পাচ্ছে পড়ে, শেখার ততটা সুযোগ পাচ্ছে না বলার মাধ্যমে। তো এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলা আমাদের মাতৃভাষা হওয়ার কারণে বাড়িতে বাচ্চারা বাবা মায়ের কাছ থেকেও সাহায্য পাচ্ছে বাংলাটা বোঝার ক্ষেত্রে, কিন্তু ইংরেজি মাতৃভাষা না, তাই বাড়িতে অনেক সময় হয়তো বাবা মারা সেটাতে হেল্প করতে পারছেন না। কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে বাবা মা বা অভিভাবকরা হয়তো ইংরেজি ভাষাতে বলতে বা বোঝাতে সক্ষম নাও হতে পারেন। এটাই হচ্ছে রিয়েল সিনারিও, বাস্তব ছবি তো সেটাই। তো এটা একটা বিষয়। তুমি এটাও বলতে পারো যে ইংরেজি ভাষা অন্যান্য বিষয়ের জন্য যে পরিমাণ সময় বরাদ্দ করা হয়, ইংরেজি বিষয়ের জন্য এই একই মাত্রায় সময় বরাদ্দ করা হয় বিদ্যালয়ের নির্ঘণ্ট বা রুটিনে। তো তুমি বলতে পারো আমি মনে করি এটা যথেষ্ট না। মানে লেখাপড়া, ইংরেজি লেখা এবং ইংরেজি পড়া, পঠন পাঠন, এটা ছাড়াও কমিউনিকেটিভ এবং ফাংশনাল ইংলিশের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করা উচিত। আগেকার দিনে আমাদের সময় আমরা যখন পড়াশোনা করেছিলাম, তখন ইংলিশ টেক্সট বুকগুলোতে কিন্তু অরাল বা ইংলিশ ইন ইউজ, অরাল ইউজের বিষয়টা ছিল, কিন্তু এখনকার টেক্সট বইয়ে কিন্তু অরাল সেকশনটা তুলে দেওয়া হয়েছে। মানে কম্প্রিহেনশন টেস্ট রয়েছে, এমসিকিউ থাকতে পারে, এমসিকিউ আছেও, রাইটিং স্কিল রয়েছে, কিন্তু ইংলিশের অরাল ইউজের অপশনটা তুলে দেওয়া হয়েছে। তাহলে এটাও একটা বড় কারণ। তাহলে এই কারণগুলো তুমি দেখাবে। আমি যে কথাগুলো বলছি এগুলো নোট ডাউন করো, লিখে রাখো, মনে রাখো, এবং সেখানে গুছিয়ে বলার চেষ্টা করবে। সেখানে অনুমানের ভিত্তিতে বা ভিত্তিহীন কোনো কথা তুমি যদি বলো, তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে? আর একটা বিষয় আমি বলে দিই এখানে, সেটা হলো যেহেতু তোমার সাবজেক্ট ইংলিশ, ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার দুটোই ইংলিশের মধ্যে আসছে, তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে যে হু ইজ ইউর ফেভারিট অথর। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমরা অনেক আগে বলা উচিত ছিল, আমি কিন্তু পরে বলছি, আই এম সো সরি ফর দ্যাট। তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে যে হু ইজ ইউর ফেভারিট অথর, আপনি কোত্থেকে পড়াশোনা করেছেন, এই বিষয়টা, আপনার সময় ইংলিশে অনার্সের সিলেবাসে কী কী ছিল, এই বিষয়গুলো, ইংলিশ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বেসিক কিছু জিনিস তোমরা দেখে যেও। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, যেমন জিওফ্রে চসারের কথা বলা হচ্ছে। চসারের সময় আরেকজন কবি কে ছিলেন, উইলিয়াম ল্যাংল্যান্ড। এই ধরনের বেসিক কিছু কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে। বা কোন এজটা তোমার সবচেয়ে বেশি পছন্দ, তা তুমি রোমান্টিক এজ বলতে পারো, ভিক্টোরিয়ান এজ বলতে পারো। হয়তো রোমান্টিক এজের একজন কবির নাম জিজ্ঞাসা করলো, হ্যাঁ, এগুলো হতে পারে। বা ভিক্টোরিয়ান এজের হয়তো একজন কবির নাম জিজ্ঞাসা করলেন বা একজন রাইটারের নাম জিজ্ঞাসা করলেন। রোমান্টিক এজ, রোমান্টিক বলতে কি বোঝায়। তারপরে কিছু জিনিস দেখে যেও, যেমন যেটা হচ্ছে তোমার লিটারারি টার্মস অবশ্যই জেনে যাবে। যেমন তোমাকে পোয়েট্রির ডেফিনেশন জিজ্ঞাসা করতে পারে, হ্যাঁ, শর্ট স্টোরি কাকে বলে, শর্ট স্টোরির বৈশিষ্ট্যগুলো কি জিজ্ঞাসা করতে পারে, আমাকে করেছিল। লিরিক বলতে কি বোঝায়, সনেট বলতে কি বোঝায়, সনেটে কতগুলো লাইন থাকে, শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম কি। শোনো, তুমি যদিও ক্লাস 6 থেকে 8 পর্যন্ত রিক্রুটমেন্টের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ, কিন্তু তোমার সাবজেক্টটা ইংলিশ, তুমি এটা ভুলে যেও না। এই বেসিক্স প্রশ্নগুলো করা কোনো অন্যায় না, তোমাকে প্রশ্ন করতেই পারে।
তাহলে বেসিক কিছু জিনিস তুমি দেখে যাবে, এগুলো ইন্টারনেটে অ্যাভেলেবল, দেখে গেলেই সহজেই তুমি আয়ত্ত করে নিতে পারো, লিখে নিবে সহজে, কোনো অসুবিধা নেই। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ এসএস, এই বিষয়টা এটা লিখে নিবে, মোটামুটি এই বিষয়টা লিখবে। আর হচ্ছে যেটা বলছিলাম যে হু ইজ ইয়োর ফেভারিট অথার, আপনার প্রিয় অথারকে, বা হু ইজ ইয়োর ফেভারিট পোয়েট, তুমি হয়তো বলে দিলে যে মাই ফেভারিট পোয়েট ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তখন ওনারা জিজ্ঞাসা করতেই পারে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কোন কোন কবিতা আপনি পড়েছেন, তখন কিছু কবিতা তুমি যেন বলতে পারো, এবং কোনো একটি কবিতার প্রথম লাইন বা শেষের লাইন বা ইম্পর্টেন্ট কিছু লাইন যেন তোমার জানা থাকে। একটা কথা বিশ্বাস করো, তোমাকে জিজ্ঞাসা করতেই পারে যে হু ইজ ইয়োর ফেভারিট অথার বা হু ইজ ইয়োর ফেভারিট পোয়েট। এখন তুমি বলে দিলে উনি জন কিটস ইজ মাই ফেভারিট পোয়েট, এখন তোমাকে তো জিজ্ঞাসা করতেই পারে যে ওকে হাউ মেনি পোয়েমস অফ জন কিটস হ্যাভ ইউ রিটেন, সরি হ্যাভ ইউ রেড টিল নাও অর হ্যাভ ইউ স্টাডিড, জন কিটসের কোন কোন কবিতা তুমি পড়েছো বা আপনি পড়েছেন, এটা একটা বিষয়। তাহলে যাকে তুমি ফেভারিট অথার বা পোয়েট হিসাবে বলবে বলে ভাবছো, তার ওয়ার্কসগুলো একটু দেখে যেও। আরেকটা বিষয়, ওনারা সবসময় চান যে আমরা লিটারেচারের স্টুডেন্ট হয়ে যেন এই যুগেও পড়াশোনার অভ্যাস রাখি, মানে কন্টেম্পোরারি সমসাময়িক যে সমস্ত অথার্স বা রাইটার্সরা গল্প কবিতা লিখছেন, আমরা সেগুলো পড়ার অভ্যাস আমাদের আছে কি না, সাহিত্য পাঠের অভ্যাস আমাদের আছে কি না, এটা কিন্তু ওনারা যাচাই করেন। তোমাকে জিজ্ঞাসা করতেই পারে যে আচ্ছা রিসেন্টলি কোনো বই আপনি পড়েছেন, এনি বুক দ্যাট ইউ হ্যাভ রিসেন্টলি রিড, তখন তুমি যদি বলো যে না রিসেন্টলি আমি তো কোনো বই পড়িনি, তাহলে এটা কিন্তু দ্যাট উড ক্রিয়েট আ what would I say, that would create a wrong impression, a negative impression, এটা কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে। তাহলে কন্টেম্পোরারি অথারগুলো একটু দেখে নিও, ইন্ডিয়ার বহু কন্টেম্পোরারি অথার রয়েছেন যারা ইংরেজি ভাষায় লেখেন, তো সেরকম একজন অথারের কোনো একটা বই যেগুলো সহজেই তুমি ইন্টারনেট থেকে দেখে নিতে পারো, তার বিষয়বস্তু, তার ক্যারেক্টার, এটা তোমাকে দেখে যেতে হবে। যে সমসাময়িক কোনো রাইটার এর বই আপনি কি পড়েছেন, হ্যাভ ইউ রিড এনি কন্টেম্পোরারি বুক, এনি স্টোরি, সম্প্রতি আপনি কোনো বই পড়েছেন কি, তাহলে যাকে তুমি পড়েছো সেটা তুমি মোটামুটি দেখে নিবে তুমি কার বই পড়েছো এবং সেই বইয়ের বিষয়বস্তুটা কি। অনেক তো কন্টেম্পোরারি অথার রয়েছেন। তো এই হচ্ছে বিষয়। পার্সোনাল টেস্টের নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, অনেক বিষয় থেকে প্রশ্ন করা হতে পারে, তবুও আমি সাম আপ করার চেষ্টা করেছি। আমি যতবার ইন্টারভিউ দিয়েছি আমি এইভাবেই প্রস্তুতি নিতাম এবং আমি দেখেছি তাতে অনেক সুবিধা হয় এবং সহজেই তুমি অনেক প্রশ্ন উত্তর সেখানে দিতে পারবে। আর এটা আপার প্রাইমারির জন্য ইট ওয়াজ দ্য ফাইনাল ভিডিও এবং আমি তোমাদের প্রত্যেককেই জানাচ্ছি শুভেচ্ছা, শুভকামনা, আশা করি তোমরা সফল হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। এবং যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে আমি ইংলিশ লিটারেচার উপর বেস করে এসএলএসটি, অনার্স পিজি, এগুলো নিয়ে বিভিন্ন বিষয় এর বিভিন্ন চ্যাপ্টার্সগুলো নিয়ে আলোচনা করা হয় ডিটেলে, এবং এসএসসির আপকামিং যে সমস্ত এক্সামগুলো পরবর্তীতে হবে তারও প্রিপারেশন তোমরা এখানে নিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।